সমস্যার মুখে তার গোটা পরিবারকে পড়তে হয়েছে। লাগবে না তার গোটা পরিবারকে পড়তে হয়েছে, এটা তোমরা সবাই দেখেছেন। এবং আমার সোনালির সাথে ফিরে আসার পর দেখা করার কথা ছিল, যেহেতু একটা শারীরিক সমস্যা ছিল, সেই জন্য আমি বলেছিলাম যে দরকার হলে আমি যখন যাবো কষ্ট করে ট্রেনে বা বাসে এসো না। যাই হোক, আমার আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এবং ও গত পরশুদিন খুব সম্ভবত অ্যাডমিট হয়ে কালকে বাচ্চাটা জন্ম হয়েছে। এবং যে সমস্ত কথা আমি সোনালির মুখে শুনলাম, যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে, প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন, তারপর জোর জবরদস্তি বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করানো, এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারা, তাকে যেভাবে টর্চার করেছে, ফিজিক্যালি করেছে মানসিক। আর ফিজিক্যালি তো শুধু নয়, এটা শারীরিক অত্যাচার নয়, এটা মানসিক অত্যাচার। রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে, এই অবস্থায় নদী পেরিয়েছে, জঙ্গলে থেকেছে, সবই আমাকে খুলে বলল। এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল, সেখানে আবার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল, বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে। তারপর দেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আদেশে, যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম কোনো তৎপরতা দেখায়, চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে। তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে, দানিশ শেখ। যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত 7-8 মাস সে কাটিয়েছে, আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টের। এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে সোনালি অন্তঃসত্ত্বা হয়েছে, একটা বাচ্চার উপর যা টর্চার, আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপিকে এবং কেন্দ্র সরকারকে চোখাতে হবে। খালি একটাই দোষ, বাংলায় কথা বলে, বাংলায় লেখাপড়া করেছে, বাংলায় থেকেছে, এই তো, আর তো কিছু নয়। তার বাবা মায়ের ভোটার লিস্টে যখন নাম রয়েছে 2002 সালে, আপনি কিভাবে বাংলাদেশি বলে জোর জবরদস্তি বাংলাদেশে পুশব্যাক করে পাঠান? তো কারণ দেখাতে পারেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছে, তো গালে থাপ্পড় খেয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া। আজকে আমি দেখা করলাম, যেহেতু ইনফেকশন হওয়ার একটা প্রবণতা রয়েছে, আমি আর বাচ্চাদের কাছে যাই, কারণ আমরা মিটিং থেকে এসেছি, অনেক লোকজনের সাথে দেখা করি নিজেরা, তো একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে। আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি, মাথায় টুপি, গাউন, মাস্ক পরে, এবং বেশি কাউকে ঘুরতেও বারণ করেছে। সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন, আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে, আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে, এটা সকলেই আমাদের আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন। এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো। এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল, সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে, যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই, এবং খুব সম্ভবত সেটা আবার 19 তারিখ হিয়ারিং হবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে, আইনজীবী থেকে শুরু করে ওরাল আর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত, আমরা যেখানে যা সাহায্য, সহযোগিতা, সহায়তা করা পুরোটাই করবো, এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুনিশ্চিত করব। আপনার আবেগের এই চোখের জলে যাওয়া আপনাকে দেখতে পাচ্ছেন না যে আপনার চোখের জল বেরোচ্ছে না, এরা বুঝবে না, এটা তো কোনোদিন মানুষের সাথে মেশেনি, এটা তো দাঙ্গা করে বেসিক্যালি ক্ষমতায় এসছে। বিজেপি যে 11 বছর ধরে ক্ষমতায়, আজকে ধরুন এসআইআর এর ক্ষেত্রে আমি শুনছি অমর্ত্য সেনের মতো লোককে নোটিশ পাঠানো হচ্ছে। আপনি এর থেকে কী আশা করেন? এটা তো দাঙ্গা করে ক্ষমতায় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে, লড়াই করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে, পরবর্তীকালে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে, একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এর থেকে আশা করাই উচিত। এরা কোনোদিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি? ভুগতে হবে। যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে, বাংলার 10 কোটি মানুষের কান্না বিঠা যাবে। আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে, ক্ষমতার মোহে
অন্ধ হয়ে গেছে, তাদেরকে উচিত শিক্ষা বাংলার 10 কোটি মানুষ। অমর হোসেন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলে বলেই কি অমর হোসেন কেন্দ্রের নোটিশ পাঠানো হয়েছে? মানে একটা সময় তার বাড়িও আমরা দেখেছি রীতিমতো তার সে তো স্পর্শকাতর। আপনাদের মনে যখন এই প্রশ্ন উঠছে, আমি ভাববো নিশ্চয়ই এই প্রশ্নের কোনো যথার্থতা রয়েছে। সাংবাদিক হিসেবে যখন এই প্রশ্নগুলো আপনার মনে উঠছে, 100 উঠতে পারে। হাসপাতাল চত্বর তো গাড়ি ঘোড়া দিতে হবে। দাদা, শুভেন্দু অধিকারী বারবার বীরভূম আসছে, বীরভূম নিয়ে কি বলবেন? গণতান্ত্রিক দেশ, যে যেখানে ইচ্ছা যেতে পারে, তাতে অসুবিধা কি আছে? খালি ভোটের সময় না, সারা বছর আসুক। আমাদের প্রতিনিধিরা তো সারা বছর থাকে, খালি ভোটের সময় না। SIR এর সময় যেভাবে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, মানুষ দেখেছে বিজেপি কোথাও মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায়। তো যারা মানুষকে কাঁদিয়েছে, আগামী দিনে মানুষ তাদের ফিরে। দাদা বলছি একটা লাস্ট প্রশ্ন, যে আপনি প্রতিক্রিয়া বিধানসভায় গেলে জনসভায় আসতে পারেন, প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার। প্রধানমন্ত্রী সব আচরণ করেছে। আমি তো সাধারণ কর্মী, আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে, আমি সেই ষড়যন্ত্র চূর্ণ বিচূর্ণ করতে যাই। আমি সেই ষড়যন্ত্রের বেড়াজাল বা চক্রব্যূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কোথায় কী করতে হবে আমি জানি। আমার আজকে আসার কথা ছিল 1টার সময়, কলকাতা থেকে 11:30টার সময় রওনা দেওয়ার কথা ছিল। আমি অপেক্ষা করি 12টা অবধি। তারপরে আমি বুঝে গেছি, যখন দেখলাম যে এদের চাল ঠিক না, তখনই আমি বুঝে গেছি। তখন আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দপ্তরে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমি ধন্যবাদ দিই। তারা ইমিডিয়েটলি তাদের হেলিকপ্টারটা ওখান থেকে ডিলিং করে পাঠিয়ে আমাদের সঙ্গে সঙ্গে কলকাতায় পাঠিয়ে, যাতে আমি আসতে পারি। আমার আসতে হয়তো একটু কাল বিলম্ব হয়েছে, অনেক মানুষ মাঠে ছিল। আমি যখন হেলিপ্যাড থেকে সভামঞ্চের দিকে যাচ্ছিলাম, দুধারে যেভাবে সাধারণ মানুষের সমাগম, আমি কৃতজ্ঞ মানুষের কাছে। আর যারা রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তারা শুধুমাত্র এক ঝলক দেখা বা কথা শোনার জন্য আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেটুকু বিজেপির মানে বুথে ক্ষমতা বা প্রভাব বা অস্তিত্ব রয়েছে, সেটুকু ভেঙে চুরমার করে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়া।